মানে লয়ার, তার ফলে আপনার জন্য এটা আরো সহজ। তো এই স্যাক্রিফাইসটা করে আপনি আসলে কি কি করবেন আসলে আপনার, বা কি পাবেন? আমার এখন 1 নাম্বার কাজ, বিশ্বাস করেন আর কিছু না, আমার এলাকার উন্নয়ন। ওকে। আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ, ঋণী। এই ঋণটা সার্বিক ঋণ। আমার এলাকার মানুষ একেবারে প্রান্তিক মানুষ খালেদ ভাই, হয়তো সারা বছর ও চিকিৎসার জন্য বা আগামী বছরের জমিটা নিবে সেই জন্য 50,000 টাকা জমাইছিল, ময়লা পুরানো নোট খালেদ ভাই আমার হাতে এসে দিয়ে গেছে। আপনি যদি বলেন আবেগ, এই মানুষগুলাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার সম্মান, আমার মর্যাদা, আমাকে যতভাবে অপমান করা হয়েছিল তার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে। ওদের কাছে আমার ব্যক্তিগত ঋণ আছে, এই ঋণটা আমার শোধ করতে হবে। আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন, আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে, এটা একটা ডিফারেন্ট, মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হয়েছে। আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না, এখানে কে মানে কে বন্ধু কে শত্রু কে বন্ধু কিচ্ছু জানি না। জানা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি এলাকার উন্নয়নের কথা বলতেছেন, একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা? মানে আমি হ্যাঁ, না খালেদ তাহলে ভাই। তাহলে আপনি আপনি ওই পথেই কেন, মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা রিফর্ম না হওয়া পর্যন্ত আমার আমার আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ওকে। ধরুন ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব, এটা আমার কাজ হোক আর না হোক, প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হয়েছে। ল মেকিং, পলিসি মেকিং, এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব, দিয়ে হয়তো আমাকে ডাবল দৌড়াতে হবে, দ্বিগুণ হয়তো দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু আমি দুটোই করব, কারণ ওটা আমার রিয়েল কাজ। আমার পলিসি মেকিং অ্যান্ড ল মেকিং এ অবদান রাখা, সেটা যেমন আমি করব, একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই, আমাদের দুটো ইউনিয়ন, বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের গ্রামগুলো, জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো, ওরা মোটর সাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয়, ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যেই জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা 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 সম্পদশালী জেলা হিসাবে আমরা জানি, এই জেলাটার মধ্যে মানে এইটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের নাকি? ভুল ভুল এমপি, আমি একদম খোলামেলা বলি। আচ্ছা। বাংলাদেশের জন্মের পর 73 সালে আমার বাবা নির্বাচন করেন, জেতেন, বেসরকারিভাবে জয়ী হওয়ার পর পরে তাকে পরাজিত করা হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে এই কনস্টিটিউয়েন্সিটা চলে যায়, এবং উনি সরকারে ছিলেন 3 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ছিলেন, বেগম খালেদা জিয়ার সময় ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কোনো কাজ উনি করেন নাই। আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ লাগে বলতে, করেন নাই। তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হক আমিনী সাহেবের হাতে, করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও জোট। মানে আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার। উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো মারাই গেলেন। তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। কিন্তু সরকারের বা রাষ্ট্র, মানে সার্বিক যে উন্নয়নের যে জাল, সেটার মধ্যেও এই জায়গায় কখনো পড়ে না, আসছে নাই। কারণ 15-17 বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল, এবং আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা, এদেরকে এত উন্নয়নের কি আছে। আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। কিন্তু মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা, কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে, আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে
ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন, এগুলি আপনি কিভাবে ভাবতেছেন আসলে? আমি কিছুই পাই নাই। আচ্ছা, ইলেকশনের আগে পেয়েছি, আচ্ছা, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের আগে, জানি ইলেকশনের না। পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত। তো আহ, যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছি যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাতে ইসলামী এনসিপি জোট, সেইটাও আপনি না। আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সব কিছু, মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে, জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণার রাজনীতি বিএনপি, যেটা রাষ্ট্রপতি জিয়া মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন? মানে এটাকে আপনি ঠিক করছেন, রাজনীতি করব। সেইটা কিরকম, সেটা কি আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা, জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়। হুম হুম এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে। কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটিউয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে, আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই 15 মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন, সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনাসামনি আক্রান্ত হয়েছেন, আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে, আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হয়েছেন, এটা কিন্তু একদম যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনে অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি সোশ্যাল মিডিয়া দেখলে এরকম মনে হয়? এটা মনে হয়। হ্যাঁ। এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি, যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা ফারহানা, আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন, আপনি এই যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া, আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়, মানে ওনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কীভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না, না, এরকম বলে না?
একদম না, শিওর বলেন নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না 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 না, না একদম না খালেদ মানে ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই। কেউ বলে নাই। খালেদ ভাই, হ্যাঁ। আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা হ্যাঁ। মনে করি ওটা রিয়েল। হ্যাঁ। না না খালেদ ভাই, বট আইডির রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, খেটে খাওয়া খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, অনেক স্বচ্ছ এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে মানে মানে উনি আপনাকে বা আপনি উনাকে কি করে ডিল করেন বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই এবার ভোটটা আমাকে দিয়েন, একটু চেষ্টা করি 5 বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে। এবং দিয়েছে তার প্রমাণ তো। হ্যাঁ, 17,000 ভোট পেয়েছেন আপনি। না, 1,17,18,000 1,18,000 ভোট পেয়েছেন আপনি। 46,000 মানে কত 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন। 38,000 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার 1,18,000 আপনি ভোট পেয়েছেন, কিন্তু এটা একটা কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে, তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়াইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ। আমি তো টিপ দেই সবসময়, তো এলাকাতেও দেই। হ্যাঁ। তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে, ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, আম্মা পা ছাড়বো না। বলছি কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। তো বল না, তুই কি বল না। আম্মা টিপটা দিয়ে বাইরে না। তারপরে আমি বলছি বাবা আমি এইটাই বাবা, আমাকে এইভাবেই নিতে দে। মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে। আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম না, এইটা যেন মানুষের মানে প্রথমে মাথায় না আসে। আমার কাজটা করতে দে, তুই দেখ মানুষ দিবে। সে তো আর আমার পাছায় না, আম্মা আপনি হাইরা যাবেন, আম্মা আপনি দিয়েন না, আম্মা আপনি দিয়েন না। কি হলো? মানুষ তো তাকালো না, মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হবে। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, সেই অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আচ্ছা, এই প্রশ্নের একটা লেজও করি আর কি, সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না। তারা দুই একটা ভালো কাজও করছে, ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে, কিন্তু এমন অনেক কিছু করছে বা অ্যালাউ করছে যেটা আসলে চিন্তাও করা যায় না। মানে এইটা উনি কেমনে অ্যালাউ করলেন? ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে অ্যালাউ করলো? কিসের জন্য? মানে দেখেন, আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে, ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে। ওদের কি হয়েছিল? উপদেষ্টা তো আর ভোট যেতে যাবে না, ওদের কেন এত পপুলিস্ট হইতে হইলো? আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট চাইতে যাবে না, এটা কি শুরু থেকেই তাদের মাথায় ছিল কি না এটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট অ্যাজিউম করছি যে ওরা মুখে অনেকবার বলছেন আমরা মুখের কথা বিশ্বাস করব না, যাই বলুক। আচ্ছা
মুখে তো আরো অনেক কথাই বলছে। হ্যাঁ, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না, কারণ আমরা 10 বছর 5 বছর চিরজীবন এগুলো শুনেছি। দুই হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স কাউন্টার ফোর্স হয়তো থাকে। আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না, আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা দিয়ে হাঁটতে হয়। এইবারও তাই। আচ্ছা, তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না। 3 হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার, তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর জন্য, যেভাবে ইচ্ছে ব্যবহার করার জন্য। বেঁচে ফারহানা, আমাদের আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি একটা মানে আপনাকে একটু 30 সেকেন্ড একটু বলতে বলি। সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন, মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স 20-22-এর মধ্যে, যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে, তাদের জন্য আপনি আসলে কি বলবেন? মানে কোনো মানে আপনি যদি বলেন আর কি 30-40 সেকেন্ড 50 সেকেন্ড আপনি যখনই বলেন যে মানে বাংলাদেশটা নিয়ে কি তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে, বাংলাদেশটাকে আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে, নাকি তাদের আসলে তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটুকুই বলবো, যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার প্রথম স্টেপটা তাকেই নিতে হবে। আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে। তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হবে আমি কি চাই, এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন। প্লিজ অন্য কোনো শর্টকাটে যাবেন না, কারণ শর্টকাটে হয়তো আপাত একটা কিছু হচ্ছে, এটা কখনোই আপনাকে একটা সিমেন্টেড দেবে না, প্ল্যাটফর্ম দেবে না। আপনাকে যদি একটা স্থায়ী প্ল্যাটফর্ম করতে হয় আপনি লম্বা পথটা নেন, কিন্তু পরিশ্রমের পথটা নেন, শর্টকাটে কখনো যাবেন না। বেঁচে ফারহানা, আমরা শেষ করে দিছি, কিন্তু আমি এতক্ষণ যেহেতু আপনার সাথে কথা বলতেছিলাম, সেজন্য আমি এদেরকে ছাড়া আর দেখি নাই, আমাদের মানে মন্তব্যগুলি একটু দেখি না আমরা, একটু আপনি যদি একটু অনুমতি দেন তাহলে একটু মন্তব্যগুলি একটু দেখি। একটা মন্তব্য অনেকবার দেখতে পাচ্ছি, খালেদ ভাই তারেক রহমানকে প্রশ্ন করতে আপনি যেরকম নতুজানো হয়েছিলেন, তারপর আপনার সাংবাদিকতার নৈতিকতা কতটুকু থাকে তা জানাবেন। সাংবাদিকতা নৈতিকতা থাকে কারণ আমি নতুজানো হই নাই, মানে আপনার কাছে মনে হয়েছে যে সেটা তো আপনি বলতেই পারেন। আরেকটা হচ্ছে যে এরকম কথাই বারবার বলতেছেন, আপনি বিএনপির দেখা থেকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আপনি অনেকটা দিয়েছেন। এইটা একটা আপনি একটু কথা বলতে পারেন যে সেটা হচ্ছে সরকারের, উনি একটা কথা বলেছেন, আমি আসলে এটার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই যে উনি বলতেছেন, সবুজ হোসেন খালেদ ভাই, আমি একটা পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে সরকারে তো অনেক ঋণ, তাই 20-25 জন একটা টিম করে কিছু টাকা উঠাতে চায়, যা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে সেই টাকা বড় ভূমিকা রাখবে। এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি মনে করেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, রুমিন ফারহানার কি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটাও আমি আসলে আগে এই কথা আপনি বলেছেন কি, মানে আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বা সোশ্যাল সেফটি নেট হিসাবে বিএনপি একটা কিছু তো উদ্যোগ নিয়েছে, কেউ কেউ বলছে, মানে আজকে কোথা জানি দেখলাম যে ঈদের আগেও কিছু ফ্যামিলি কার্ডের ব্যাপারে, এইটা আপনার কাছে একটা প্রজেক্ট হিসেবে বা হিসেবে কতটা? নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। এক হচ্ছে আমাদের অলরেডি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা চালু আছে। এখন এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি ওটাও চলবে কিনা, নাকি ফ্যামিলি কার্ড হলে ওটা আর পাবে না? আচ্ছা, 1 2 হলো ফ্যামিলি থাকলেই ফ্যামিলি কার্ড পাবে, এটা একমাত্র ক্রাইটেরিয়া। তাহলে যেই ভদ্রমহিলা বিধবা নিঃসন্তান একা থাকেন, বয়স্ক, তিনি তার কার্ডটা আসলে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে পাবেন, এই বিষয়টা বড় স্পষ্টতা রয়েছে এবং একটা হিউজ প্রায় 1 লক্ষ কোটি টাকা, কতগুলো কার্ড দিলে যেন আজকে সিপিডি গতকালকে বলছিল, আমি শুনছিলাম, মানে হিউজ একটা বার্ডেন আসতেছে সরকারের উপরে। আমাদের এই অর্থনীতির অবস্থার মধ্যে এটা আমরা নিতে পারবো কিনা, এবং যেহেতু ফ্যামিলি কার্ডের সঙ্গে অর্থনীতি সরাসরি যুক্ত, আজকেই আমি খবরে দেখছিলাম প্রতিটা নিত্য পণ্যের দাম বেশ
অনেকখানি বেড়ে গেছে রমজানের প্রথম দিনে। আমি জানি সরকার মাত্র গতকাল বা পরশু গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এত তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ মানে কোনোভাবেই আসার সম্ভব পরপরই না। একটা রোজা চাওয়া হ্যাঁ, একটু। আসার পরপরই রোজা। কিন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হয় ওই দিকে সরকারের পুরো ফোকাসটা দেওয়া উচিত। মানুষের কিন্তু আসলেই হাতে মানে অর্থ নাই, মানুষ বাজারে যাচ্ছে এবং আমি আজকে বলতে শুনলাম একজনকে যে আমি একটা লেবু কিনে এসেছি। সো মানুষ কিন্তু ভালো নাই, স্বস্তিতে নাই। কিন্তু আমি একটা রেগুলার জিনিস আসলে একটু বুঝতে চাই যে একজন প্রশ্ন করতেছেন যে আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা দুজনই স্পষ্টবাদী কিন্তু সরকার সমালোচনা করবেন। সরকারের সমালোচনা তো মানে আমি ক্ষমতাকে প্রশ্নই করতে চাই, ক্ষমতাকে নানা ধরনের ভাবে আমি এটা হয়তো করব, রুমিন তো আরো বেশি করে নিশ্চয়ই করবেন। কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলি, রমজান মাসে যেভাবে আমাদের ডেইলি ইনটেক আমরা বাড়াই, সেই ক্ষেত্রে প্রডিউস তো আর ওরকম বাড়ে না। বাজারে যদি এরকম চাহিদার চাপ থাকে তাহলে তো আপনার লেবু একটাই কেনার কথা, তাই না? মানে এটা আসলে কি মানে এটার সমাধান কি? এটার সমাধান হ্যাঁ, কি? অ্যাবসলিউটলি ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার তো হ্যাঁ। ইকোনমিক্সে আসবেই। কিন্তু সেই সাথে আমাদের ঘাটে 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 যেভাবে একটা চাঁদার প্রচলন আছে, হ্যাঁ, আপনি যদি ওটা বন্ধ করতে পারেন, এখানে আবার স্বরাষ্ট্রের দায়িত্ব চলে আসতেছে। ওটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন খালেদ ভাই, তাহলে হয়তো লেবুর দাম 2 টাকা বাড়তো, 20 টাকা না। ওকে। এখন ওই রমজানকে মাথায় রেখে ঈদ সামনে সবার আবার ওই চাঁদাও দ্বিগুণ দিতে হয়, বুঝছেন? তো সব কিছুর অ্যাকুমুলেট করে সেটা গিয়ে দাঁড়ায় ভোক্তার কাঁধে। ওকে। সো কোনোটাই বিচ্ছিন্ন না। আরেকটা কথা খুব প্রচলিত, এটা আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে বলতেছি, মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলতেছেন যে আগের সরকারের কেউ কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা এই সম্পর্কে কি বলেন? ঠিক আছে, মনে করেন আসলে প্রপার ইনভেস্টিগেশন যদি হয়, হ্যাঁ যদি সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো স্খলনের প্রমাণ পাওয়া যায়, কেন নয়? বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ না, কেউ বিচারের ঊর্ধ্বে না। আপনি ধরেন একটা ফর এক্সাম্পল, এই গত 17 মাসে মব কয়টা হয়েছে বলেন তো? আমি তো আসলে হিসাব রাখতে রাখতে আমি আর হিসাব রাখতে পারি নাই। হ্যাঁ, মাজার ভাঙা গুনতে গুনতে আমি আর এক পর্যায়ে আই ওয়াজ লস্ট। অ্যাবসলিউটলি হ্যাঁ, আর 360 দিনে 365টা, এটা মুখস্থ আমার বলছিলাম বলে মনে আছে, কিন্তু 360 দিন তো না, 365 দিন তো না, এটা তো আরো 6 মাস লিঙ্গার করছে। আমার কয়টা মাজার ভাঙা হয়েছে আমি জানি না। এগুলার কি বিচার হবে না, হওয়া উচিত না খালেদ ভাই? মাজার ভাঙা হয়েছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায়ে আপনি তাকে পুরাই দিচ্ছেন এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন, সেইটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার কার জানি আপনি সম্মান রক্ষা করছেন, কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে 2টা বিল্ডিংয়ে আগুন লাগাই দিচ্ছেন, সেটা 2টা পত্রিকা, যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আপনি মানে এইগুলি তো আসলে আমি জানি না মানে এগুলি যারা করছে, যারা উস্কাইছে। এবং তবে আমি মনে করি আপনার মত তো আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না। এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট। আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি। আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষে রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে? এটা না, আমি এটাকে অন্যভাবে বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট, এই আপনি একটু আগে বললেন, হ্যাঁ, সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। অ্যাবসলিউটলি। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরায় মাইরা ফেলা হইলো, উনাকে পুরায় মাইরা ফেলা সম্ভব হইলো উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয় এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার।
এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন, এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগের সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে দু একটা আমি আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এইটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন, আপনার কাছে কি মনে হলো এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন, সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার এবং তারা সৎ। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে 9টা 10টা থেকে রাত্র 3টা পর্যন্ত কীর্তন হবে। হবে। আওয়াজ করে, হ্যাঁ, একেবারে আওয়াজ করে। আমার বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আমার খুব ভালোও লাগে। রাত্র 2টা 3টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত বাউল মেলা। গত বছর মেলা বন্ধ করছিল, আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। সো মানে ওখানেও আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যেতে হয়েছে, এন্ড আই ওয়েন্ট দেয়ার। ওকে, তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতে মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা। আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য, আমার মতো আমি করি, যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন ওনারে, এবং উনার ছেলে সেটা ওনার জানা উচিত ছিল, এবং ওনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার। মানে আপনি কি মনে করেন আসলে এই যে এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়াই যেতে পারতাম, কিন্তু এটা আসলে একটা প্রশ্ন, তাই না? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন, এবং এইটা যদি হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আরেকটা হইল যে আপনি কোনো রাজনৈতিক দল করবেন কিনা, অনেক প্রশ্ন আসছে সেটা। এটা যদি আপনি এটা বলেন যে আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা? আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন? আপনি এলাকার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউশন এটা ভাসতেছে। এটা কারণটা কি? মানে মাত্র আসছেন সেখান থেকে, ওদের কথা খুব জলজল করবে, মানে সারা দেশের প্রেক্ষিতে আপনি কিছু করতে চান না এই মুহূর্তে না। কেন না, আমি আপনাকে বলি, 5ই আগস্টের পর আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম একটা নতুন ধারার রাজনীতি, তাই না? কি দেখলাম? চাঁদাবাজিতে গিয়ে সেটা শেষ হলো। 10 লাখ টাকা চাঁদাবাজি, না দিলে মব, তৌহিদি জনতা গিয়ে মেয়েরা মাথায় ওড়না দিল না দিল না এটা নিয়ে চেঁচামেচি, এটাতে তো দেখলাম আমরা, তাই না? আমি আপনাকে বলি, দেশে আজকের এই অবস্থার পেছনে আমাদের আত্মীয় স্বজনদের অনেক দায় আছে, এটা আমি সবসময় বলি। কিরকম? শিক্ষিত মধ্যবিত্ত বলতে যেটা বোঝায় কালচার্ড এডুকেটেড মিডল ক্লাস, তারা একটা বড় অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে। নাই আমার পরিবারে আমি আর আমার আম্মার বয়স 90 আর আমি, সেই যে গত 60-70 বছর ধরে তারা বিদেশে পাড়ি জমানো শুরু করলেন শীতের পাখিরা, ওনারা কিন্তু আর দেশমুখী হলেন না। ওখানে ওনারা নিরাপদ জীবনযাপন করছেন। এখন বাংলাদেশে যারা রাজনীতিতে আসতে চাচ্ছে বিশেষ করে, তাদের ওই ভয়াবহ লোভের ক্ষুধা, ওই আগুন আমার পক্ষে মেটানো সম্ভব না। ওই দলের পরিণতি আরেকটা এরকমই হবে। ও সুতরাং আমি ভাই আমার এলাকার মানুষকে নিয়ে ওদের জন্য আমি কাজ করতে চাই। আমার অত বড় স্বপ্ন না, আমার স্বপ্ন ছোট। পাঠকদের প্রশ্ন থেকে এইটা একটা প্রশ্ন, এটা আমার মনেও এই প্রশ্নটা ছিল যে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম, পড়ার বই যেভাবে শেখানো হইতেছে,
এইটা আপনি কিরকম দেখেন? মানে এটা তো একটা মেসিভ সংস্কার হওয়া দরকার, কিন্তু আমরা দেখতেছি যে এইটা সংস্কার হওয়ার সময় এটাকে একটা পলিটিক্যাল লেন্সে দেখা হচ্ছে, মানে 2026-এর লেন্সে না, এটা যুক্তির লেন্সে না, এটা পলিটিক্যাল লেন্সে, মানে যেই সরকারের যখন যেটা তখন মানে মনে হইতেছে আমার এটাকে সামনে আনা দরকার, আমার এটাকে গ্লোরিফাই করা দরকার, এটাই করাচ্ছে। আপনি কি মনে করেন এর থেকে মুক্তি পাবে বাংলাদেশ? মানে এই সরকারকে এটার দিকে মনোযোগ দিবে? মানে শিক্ষামন্ত্রী একজনকে করা হয়েছে, তার সম্পর্কে সবচেয়ে বড় কথা তিনি দৌড়ায় দৌড়ায় নকল ধরতো, কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থা মুখস্থ করেই করেন। মানে শিক্ষা ব্যবস্থা আপনি যেটা শিখলেন এটা কি শিখতেছে? পাঠ্যক্রমের অবস্থা বা আমরা যেগুলি পাঠ করতেছি তো ভয়াবহ অবস্থা। এইটা আমাদের এই সরকারকে ফেসবুক দিকে তাকিয়ে দেশ চালালে চলবে না। ওকে, হ্যাঁ, পপুলিস্ট অ্যাপ্রোচের দিকে গেলে হবে না। আমার মনে হয় দেশে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন, অভিজ্ঞ এক্সপার্ট আছেন, ওনাদের সঙ্গে বসে পুরো কারিকুলামটা রিভিউ করা দরকার। পুরো শিক্ষা, যেমন আমি, আমার যেহেতু বাসায় কোনো শিক্ষার্থী নাই, আমি বলতে পারবো না, কিন্তু আমার কর্মীরা অনেক সময় বলে যে আপা কিছু তো পড়ে না, ও সারাটা দিন ঘুমায়, কালকে নাকি পরীক্ষা, একটু মোবাইলে কি দেখে, পরদিন গিয়ে পরীক্ষা দেয়, মোবাইল ছাড়া নাকি আজকাল বাচ্চারা পড়াশোনা হয় না। সো এইভাবে তো আসলে আপনি বিশ্বমান তো দূরের কথা, আপনি তো জাতীয় মানই শুদ্ধভাবে বাংলা, ইংরেজি বাদ দিলাম, ইংরেজি হয় না, শুদ্ধভাবে বাংলায় 4টা লাইন একটা বিএ পাস করা ছেলে লিখতে পারে না। আমি লিখতে দিয়ে ধাক্কা খেয়ে আপনাকে বলতেছি না, আমি 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 তো সাংবাদিকতা লোক হিসাবে আমার তো দেখছি যতদিন এটা লেখার ছিল 3টা শুদ্ধ বাংলা বাক্য পরপর লিখতে পারে এরকম লোকের সঙ্গে, তাই না? কোথায় দাড়ি দেয়, কোথায় কমা দেয়, আমি কিছু বুঝি না, অর্থ দাঁড়ায় না। তো আমার মনে হয় পুরো ব্যবস্থাটা আবার আমাদের ঠান্ডাভাবে ঢেলে সাজিয়ে শুরু করতে হবে। যে ডিম ভাজি এগুলো নিশ্চয়ই জরুরি, ডিম ভাজি জানতে হবে আপনাকে, জীবনে চলতে হলে খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু ওইটা যেন আপনার শিক্ষা ব্যবস্থার ফোকাস না হয়। এই প্রবলেমগুলো যদি সোসাইটিতে না থাকতো তাহলে এই ডিমান্ডগুলো নিশ্চয়ই রেজ করতো না কেউ। সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার কেউ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে তাহলে তাকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দিব না, কিন্তু এরপরও আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি, অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে, যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে অ্যাগ্রি করছে না। সো সেক্ষেত্রে তারা যদি এই দাবিটা করে, দ্যাটস মোস্ট ওয়েলকাম। আপনি মনে করছেন যে তাদের এই দাবিগুলি করার যৌক্তিক কারণ আছে এবং অনেক ক্ষেত্রে সেই দাবিগুলির ক্ষেত্রে যারা করছে না তাদের এটা মেনে নিতে, আপনার কাছে কি মনে হয় যে এই দাবিগুলি মানার ক্ষেত্রে কারো কোনো একটা সুস্পষ্ট অবস্থান আছে বা কেউ এই দাবিগুলি না মানার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছে, এরকম কি মনে হচ্ছে কখন, মানে কোনো ক্ষেত্রে? মানে আমি যদি বলতে চাই যে এই যে গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে যে একটা কথা বলা হচ্ছে, এই গুজব বা এই ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কি কোনো একটা পক্ষ প্রতিপক্ষ আছে যে এরা গুজব ছড়াচ্ছে বা এরা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে, এরকম কি কখনো আপনার মনে হচ্ছে? আচ্ছা, আপনি প্রথমে প্রশ্নটা শুরু করেছিলেন যে হচ্ছে নারীর সিভিল রাইটস এর জায়গা থেকে, পলিটিক্যাল রাইটস এবং অন্যান্য বেসিক রাইটস থেকে। তো এখানে আমরা আসলাম হচ্ছে গুজব এবং ধর্মীয় উস্কানি আর একটা ইয়ে থেকে। তো এখন ধর্মীয় উস্কানিকে তারা কিভাবে ডিফাইন করছে, আই থিঙ্ক ওখানে একটা কন্টেস্টেশন হবে, ওখানে একটা ইন্টারপ্রিটেটিভ একটা প্রবলেমের মধ্যে আমরা পড়বো। এখানে নানান পক্ষ নানানভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করবে। কেউ বলবে এটা তার ধর্মের পার্ট অ্যান্ড পার্সেল, আবার কেউ বলবে যে এটা হচ্ছে ধর্মের ইনস্ট্রুমেন্টালাইজেশন বা হচ্ছে ধর্মীয় উস্কানি। আবার গুজব, আওয়ামী লীগ তো ফেক নিউজ, সত্যকেও ফেক নিউজ বলেছে, আবার ফেক নিউজকে সত্য বলে চালিয়ে দিয়েছে, এরকম আপনার এখন আরো অনেক পার্টি তারা তাদের মতন করে ট্রুথ ক্লেম হাজির করবে। সো আই থিঙ্ক ওখানে একটা প্রবলেম হবে। বাট ইন প্রিন্সিপাল মানে আপনি প্রথম প্রশ্নটা যেখানে ছিল, আমার মনে হয় না সেখানে আমাদের সিভিল সোসাইটির জায়গা থেকে বা একজন সেইন হিউম্যান বিং এর জায়গা থেকে ওইটাতে দ্বিমত করার সুযোগ আছে। বাট পরে যখন ইন্টারপ্রিটেশনের প্রশ্ন আসবে যেটা পার্টিকুলার কেসে, তখন সেখানে অনেক মত দ্বিমত হবে এবং ওটাই পলিটিক্সের এরেনা। ওকে, থ্যাংক ইউ। আমি একটু ব্যারিস্টার ফারহানার কাছে জানতে চাই একই প্রশ্ন, যে আপনি কি মনে করেন কিনা যে এইটা কারো পরিষ্কার করা আছে যে এই যে নারীর অধিকার, শ্রমিকের অধিকার, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক সংখ্যালঘুদের অধিকার, এটা পরিষ্কার করা আছে এবং সেটা পরিষ্কার করা হয়েছে। আমি যদি বিএনপি রাজনীতিটার ক্ষেত্রেই বলি, বিএনপি রাজনীতির ক্ষেত্রে কি নারীদের অধিকার, শ্রমিকদের অধিকার, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক এই অধিকারগুলি কি আসলে স্পষ্ট কিনা বা পরিষ্কার করা আছে কিনা, যেহেতু এই দাবিটা জানানো হচ্ছে? খালেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দলের
যেই রাজনীতি, মধ্যপন্থা বা সেন্ট্রিস্ট পলিটিক্স, সেখানে আমরা বেসিক কিছু প্রিন্সিপালের উপর বিশ্বাস করি। সেই বেসিক প্রিন্সিপালের মধ্যে আছে নাগরিক অধিকার, নারী পুরুষের সমান অধিকার, আছে শ্রমিকের অধিকার, আছে অন্যান্য যেই ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের অধিকার। এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি, আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে, যেই ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি, আলাদাভাবে বলে দেয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে। অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, তার মধ্যে আনফরচুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন, সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, ডেফিনেটলি, বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স, এভরিথিং ইজ পলিটিক্যাল। সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক, সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার, সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ। সো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, সামাজিক নিগোষ্ঠী আছে, এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানে আছে, যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্টভাবে দেখতে পাই, দেখুন খালেদ ভাই, এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই, কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই, আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই। আমি একেবারে সাদা চোখে, খালি চোখে কি দেখতে পাই, ধরুন এই যে সরকারটি গঠিত হলো, এরা কিন্তু 6টা বা 7টা কমিশন করেছে, তাই না? সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে। প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন, পক্ষে বলেছেন, বিপক্ষে বলেছেন, কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না, কমিশন বাতিল করো, এরকম কোনো আওয়াজ কিন্তু বেলসা ফারহানা, আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে রীতিনীতিগুলি আছে, যে আদেশ নিষেধ বিধিগুলি আছে, সেই বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই। তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে? আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে, তাহলে সেইটার প্রতিবাদ করতে পারবে না? খালেদ ভাই, 466টা সুপারিশ ছিল, তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা, 20টা, 25টা, ধরলাম 100টা, একদম ম্যাক্সিমাম ধরলাম, সেগুলোকে বাদ দিয়েও তো বাকি 366টা নিয়ে আলোচনা হতে পারতো, তাই না? কিন্তু সেই পথটাই বন্ধ করে দেওয়ার কথা হলো, 1। 2 হলো কোন কমিশনের সদস্যকে, আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে অচল না। আমার ওই কমিশনের 60 নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো। আমরা না খুব সহজে বেশ্যা লিখি এবং বলি। কিভাবে আমি জানলাম খালেদ ভাই? ধরুন এই যে আপনার মতন হাজারটা, আমি আসলে এই জীবনে গত 17 বছরে কয়টা টকশো করেছি আমি জানি না, মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না, হয়তো হয়েছে। এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না। আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব, আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব যে তারা একজন নারীর যুক্তির পাল্টা। কিন্তু বারিশা ফারহানা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে, সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে, আমি কি বলবো, তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না, এইটা তারা প্রত্যাহার করেছে, এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না, এটা তারা সাপোর্টও করেন না, এটা এরকম কিন্তু তারা বলছে। আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন, কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন, ওইটাও কিন্তু একটা বাস্তবতা। খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ, নারীরা পছন্দ করে না, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো
কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখিনি। অদ্ভুত কাণ্ড, দেখেন 17 বছর, ইটস আ লং টাইম, আমি কোনো নারীকে দেখিনি। 2 হলো হেফাজত কখন বলল, যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না। 1। 2 হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে, ইসলামে এই ব্যাপারে কি বলা আছে? একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালিগালাজ প্রশ্রয় দেয় না, অ্যালাউ করে না? কেউ তো বলেন নাই। সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয়, আমার এনসিপির ভাইরাও ছিলেন, আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও, হেফাজতে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন হাত পাখা যে, হ্যাঁ, তারাও সম্ভবত ছিলেন, মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন কেন জানেন? আমি আপনাকে বলি, একটা লাইন, আমাদের মনে, মগজে, মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, যাতা লেখা যায়, যাতা করা যায়, কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না, ওরা সাব হিউম্যান। তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস, আগে তো নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে, তাই না? সাব হিউম্যান হিউম্যান রাইটসের কথা বলছেন। বেশা ফারহানা, আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই অধিকারগুলির কথা একটু বলতেন, যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি, মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয়, আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন, শ্রমিকের প্রতি কেমন, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক? কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে, কিন্তু দোষ দেয় অন্যদের। ইন্টারেস্টিং। কিন্তু দেখুন, আমি আপনাকে শুরুতে বলেছি যে এভরিথিং ইজ পলিটিক্যাল, নাথিং ইজ আউটসাইড পলিটিক্স। সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনার সাথে শেয়ার করি। ধরুন আমার দল যখন 2018 সালে নির্বাচনে গেল, আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায়, সেই কনস্টিটুয়েন্সিতে আগের 7 বারের এমপি ছিলেন। সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি, ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন। সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল, কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে। আচ্ছা, আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি? সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো, মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু, এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন। আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই, একেবারেই নাই। সো আমার ইউএসপিটা কি ছিল? আমার ইউএসপি ছিল আমি ওরেটর, আমি কথা বলতে পারি, এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে, যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে। সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে। আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি, ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে, খালেদ ভাই, আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না, কেন 50% নারী যেই দেশে, সেই দেশে, বা 53% সেই দেশে কেন অন্তত 33% আসনে, ঠিক আছে, 33% আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না কেন জানেন? বিকজ দুটো কারণ। এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই, আসলেই নেই খালেদ ভাই। এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না, এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী, আমাদের রাষ্ট্র। না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি চমৎকার করে বলেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে লিড নেয়ার থাকে। এখন আমরা যত বেশি জামাত শিবিরের, এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি, এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেইনস্টও আসলে করতে পারবো কিনা, বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা। খালেদ ভাই, আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে, আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস ওয়ে, জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না, না, বিএনপি এটা বিশ্বাস করে না। কেন আমি বলি আপনাকে,
আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই, Right. একটা দুটা না, কয়েকটা জরিপ হয়, দলের কয়েকটা জরিপ হয়, এজেন্সিগুলোর জরিপ হয়। এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায়। আমরা যদি কনস্টিটিউয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি, আমি কনস্টিটিউয়েন্সিতে কতদিন পর গেলাম, কয়টা মিটিং করলাম, কোন কোন ইউনিয়নে মিটিং করলাম, কোনটাতে লোক কেমন হলো, এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায়। রাইট। তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব, আই মিন ইট, আমার আমার কাম হোয়াট মে আমি কন্টেস্ট করব, ওকে। দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপগুলোতে, তখন দল তো ওই আসন চায়, দল তো আর কোনো আসন হারাইতে চায় না। সো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই, তারা দিতেই হবে। সো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা দাগে, খালেদ ভাই মোটা দাগে। হ্যাঁ, কিন্তু তার আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায়, কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয়, মেয়েদেরকে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয়, যেটা একটা পুরুষকে পড়তে হয় না। বেশা ফারহানা, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব মোহাম্মদ ইশরাক আপনার কাছে যেতে চাই। আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন, গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে, আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে কোট করছি, বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না, কোনোদিনই মুখ্য ছিল না, মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী। অর্থাৎ আপনি বোধহয় জামাত শিবিরকে বলেছেন, এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা, জাসি বোতল ছুঁড়ে মেরেছে, জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে, এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে। লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য, জাসি এই সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে, আবার হারবে। আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন, জাসি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে, আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন, আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। আর আমি একটু আপনার জন্য একটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য, যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায়, আমি দর্শকদের অনুরোধ করব আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে, এইখান থেকে একটা কথা সেখান থেকে একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন। সেজন্য সাউন্ড বাইট বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমাদের এই টকশোর কোনো উদ্দেশ্য থাকে না। জনাব মোহাম্মদ ইশরাক, আপনি যদি একটু বলেন আপনার এই বোতল ছুঁড়ে মারা রাজনীতিটা যদি আমাদেরকে একটু বলেন, জনাব মোহাম্মদ ইশরাক। আচ্ছা, তো বোতল ছুঁড়ে মারা নিয়ে যে বিষয়টা হলো, প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল, তাদের 3টা দাবি ছিল, 3 দফা দাবি ছিল, সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে। তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল, তখন হুট করে একজন বোতল ছুঁড়ে মারলো, পানির বোতল, প্লাস্টিকের, খানিকটা হয়তো পানিও ছিল, তারপর সেটা তার মাথায় যেয়ে লাগলো। তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফর্মালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, তারা ইনডাইরেক্টলি এবং ইনফর্মালি ডাইরেক্টলি তারা এটাকে জামাত শিবিরের উপর ব্লেম করলো। আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা হচ্ছে, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেই উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিয়েছেন অর সামথিং, এরকম কিছু একটা হয়েছে। বাট গত কয়েকদিন, 1-2 দিন আপনার এই পুরো বিষয়টা জামাত শিবিরের উপর দায় চাপানোর একটা বিষয় ছিল। তো সে সময় জামাত শিবির যে কাজটা করলো, তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না। কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ থটে বিশ্বাস করি এবং এসেনশিয়ালিস্ট নোশনের বাহিরে, তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে বা ফ্যাক্ট দিয়ে হয় না, এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির, অথচ জামাত শিবিরের জন্য 5ই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল। আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো, বা আমার বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি। কিন্তু তারা যেটা করেছে, তারা সকল পক্ষকে, রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে। ধরেন বিএনপির কথা ধরেন,
বিএনপি ইজ এ ম্যাচিউর পলিটিক্যাল পার্টি, দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে, রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল, তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে। সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না, বিএনপির বাহিরেও আরো অনেকে কথা বলছে, এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে একটু উসখুসো করে। কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো, সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে, একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয়, বিএনপি একটা শক্তি, তারপর তারা আর একটা শক্তিতে পরিণত হবে, বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই। প্রথমে তারা এনসিপির সাথে পরকীয়া করেছে, কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি, তারা কোনো লিখিত কোনো চুক্তি না, সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না, কোনো কিছুতে যায়নি। এখন তারা অনেকে বিট্রেড ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো। তো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি, তারা কাউকে কারোর সাথে তারা গাঁটছড়া বাঁধে নাই, তারা কোনো কোয়ালিশন করে নাই, তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই, এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে। এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে, সত্য দিয়ে মোকাবেলা করছে। জনাব ইশাক আহমেদ, আপনার অনুমতি নিয়ে কি একটা প্রশ্ন করতে পারি, যে আপনি কি ওই দুইটা ঘটনা মাথায় রাখতেছেন যে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসেছেন, এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান, এটি একটি মানে বড় প্রেক্ষাপটে। আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসই উজ্জ্বল করি, সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে। তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে এরা এই কাজটি করেছে, তাই না? সেলিব্রেট করা আর কাজটা করা, এটার মধ্যে তো একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। সো এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না, আরো অনেকেই সেলিব্রেট করেছে, কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরও একটা অংশ ছিল। সো কিন্তু এই যে কেন, তো এই যে বাকিরা যারা সেলিব্রেট করলো তাদের প্রতি কেন তীরটা নিক্ষেপ হলো না, কেন সন্দেহের তীরটা তাদের দিকে কেন গেল না, কেন এদের দিকে গেল? এটা হচ্ছে আপনার তাদের পলিটিক্স। জি, আপনি ওইটাও যদি একটু বলেন যে আপনি এলিয়েনেটেড করছে জামাত ইসলামী সবাইকে বলছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন, প্রকাশ্যে আড়ালে আলোচনা, এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা, মানে সেটা কোনোটাই তো আড়ালে করতেছে না। জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথে মিলেমিশে থাকার। একটা হচ্ছে আপনার কম্পিটিটিভ পলিটিক্সে আপনি সবার সাথে ডায়ালগ করবেন, আর কোয়ালিশন বা জোট গঠন এই ধরনের বিষয়গুলো ডিফারেন্ট। আমরা যেহেতু এখন পর্যন্ত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে আছি, অর্থাৎ হচ্ছে মেজরিটি ভোটে আমাদের হচ্ছে নির্বাচন হয়, আমাদের তো এখানে রিপ্রেজেন্টেটিভ পিআর সিস্টেম না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম না। সো এখানে ভোটের আগেই কিন্তু জোটটা গঠন হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সাধারণত জোট গঠনটা হচ্ছে আপনার নির্বাচনের পরে হয়, সরকারের সময় যে। তো এখন জামাত কি বিএনপির সাথে জোটে গিয়েছে বা এই ধরনের কোনো আলোচনা আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, তারা কথা বলেছে, ডায়ালগ তো তারা সবাই করছে। জোটের প্রসঙ্গ তো নির্বাচনের সময় আসুক, তফসিল ঘোষণা হোক, তারপরে তো এটা তো সময় আছে। মানে জামায়াত এনসিপির সাথে নির্বাচন, মানে আমি বোঝার জন্য, যারা মোহাম্মদ ইশাক বেয়াদবি নেবেন না, আপনি বোঝার জন্য আমি বলতেছি, মানে আপনি কেন এটা ভাবতেছেন যে জামায়াত আর এনসিপির সাথে জোট করবেই না বা জামায়াত আর বিএনপির সাথে জোট করবে, এটা কি শেষ কথা বলে দেওয়ার সময় এসছে কিনা? কারণ আমি দেখতে পাচ্ছি যে জামায়াত চেষ্টা করতেছে আসলে কারো না কারোর সাথে থাকার। আচ্ছা, মানে এটা আমার দেখা, কারো না কারোর সাথে থাকার চেষ্টা করছে। এখন যদি জামাত এনসিপি কে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিয়েই দেয়, এই স্বীকৃতিটা এনসিপির এখনো প্রাপ্য কিনা এটার তো কোনো মেজারমেন্ট আমাদের কাছে নাই। কিন্তু যদি সেটা না হয়, যদি আপনার জামাত দ্বিতীয় বৃহত্তম দল হয়, তাহলে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, রাজনীতিতে প্রধান দুইটা দলের মধ্যে কখনো কোনো জোট হয় না। জোট হয় হচ্ছে আপনার 1 আর 3, 2 আর 3 বা 2 আর 4। সো এইরকম কোথায় হয়েছে? এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো, তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাশিং এর সম্মুখীন হতো না, এরকম বিরোধিতার মধ্যে পড়তো না। তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না। আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন, এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব। কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব, জাতীয় পার্টি। আচ্ছা, আর জামাত ইসলামী তো সেই হাসি খুশি, জামাত ইসলামী তো বিএনপি সেই হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে, মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে। মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি, আমার মনে হয় না যে আপনার দেখেন এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে
যে দলের কার্যক্রম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে। এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর ইয়েতে, এটা আমাদের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। এটা দেখেন, আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের এগেনস্টে রিভেঞ্জ নিচ্ছি না, কোনো ইন্ডিভিজুয়ালকে পলিটিক্স থেকে ব্লকও করছি না, আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি। এখানে যারা হিটার্টো ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানানভাবে নানান কারণে যুক্ত ছিল, ব্যক্তিগত কারণ থাকতে পারে, আপনার প্রলোভন থাকতে পারে, কোয়ারশন থাকতে পারে, তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেট হবে। সো আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে, তারা অন্যান্য দলে চলে যাবে। অন্যান্য দলে চলে যাওয়ার পর সেখানে তার সুযোগ আমি মনে করি নাই। এখন যদি আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে তখন সে ইকুয়েশন, আওয়ামী লীগের কামব্যাকটা আমি দেখতে পাচ্ছি না, সুতরাং ওইটা আলোচনা বাইরে থাক। কিন্তু আপনি আমাকে একটু যদি ছোট্ট করে একটু বলেন যে আপনি বিএনপি, জামায়াত, এনসিপির কথা বলতেছিলেন, আপনি বলতেছিলেন 1 নাম্বার বা 2 নাম্বার দল। যদি আমি বিএনপিকে প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল বলি এককভাবে, দ্বিতীয় যদি জামায়াতকে বলি, এই প্রথম আর দ্বিতীয়ের মধ্যে তফাৎ কতটুকু, বা দ্বিতীয় যদি আপনি এনসিপিকে বলতে চান, তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের মধ্যে থেকে আসলে তফাৎটা কত? মানে তারা কি খুব কাছাকাছি প্রতিপক্ষ, বিএনপি, জামায়াত, এনসিপি? নট নেসেসারিলি। আপনার বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি, তারা রাষ্ট্র ক্ষমতায় বহুবার থেকেছে। দেখেন, বাই দ্য ওয়ে, আমি যখন বিএনপি কে ম্যাচিউর পলিটিক্যাল পার্টি বলছি এবং রাষ্ট্র ক্ষমতায় বহুবার তারা ছিল এটা বলছি, এর মানে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে বিএনপি অনেক ভালো কাজ করছে। রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে বিএনপির ব্যাপারে অনেকের অনেক গ্রিভেন্সেস আছে এবং এটা বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটি। আই ডোন্ট থিঙ্ক যে বিএনপির এটা কোনো মানে এটা এড়ানোরও কোনো উপায় আছে। বাট আপনার রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে বা এই যে 5ই আগস্টের পর থেকে যে পলিটিক্স, এটা বিএনপির মতন এত ম্যাচিউরলি আর কেউ হ্যান্ডেল করতে পারে নাই। বিএনপি খুবই ওপেন মাইন্ডেড থেকেছে, যে কারোর সাথে সময়ে সময়ে সে পার্টনার চেঞ্জ করার দিকেও উইলিংনেস দেখিয়েছে, রেটরিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে। কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা, এবং এটা ইন এ নেগেটিভ সেন্স আমি বলবো, সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড। এবং আমি মনে করি যে ডক্ট্রিনাল একটা ব্যাপার, কারণ যদি ডক্ট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরেন 1940s জামাতের যে ডক্ট্রিন, সেই ডক্ট্রিন দিয়ে তো 2025 সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না। একসময় তো জামাতে আপনার আইনজীবী হওয়াই নিষিদ্ধ ছিল, হ্যাঁ, স্কুল কলেজে পড়াশোনা, তারপর শিক্ষকতা, এগুলো জামাতে আপনার ডক্ট্রিনে নিষিদ্ধ ছিল। বাট সেখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে। কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিসমেটিক একটা লিডারশিপের অভাব আছে। সো এখানে তারা কোয়ালিশন বিল্ড করতে পারছে না। প্রধান বিরোধী দল যে হবে, আপনার ধরেন, আমি কি একটা মিনিট আপনার কাছে চেয়ে নিতে পারি? জি প্লিজ প্লিজ। আপনার ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল, ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না। পৃথিবীর কোনো স্বৈরাচারী একা থাকে না, তার কিছু একটা সিলেক্টরেট থাকে, তার কিছু হেঞ্চম্যান থাকে। সো তারও একটা জোট ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন বিএনপির ইনফর্মাল ফর্মাল একটা জোট আছে, জামাতের সেই জোটটা কি? এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে। আগে তো ধরেন শাহ আব্দুল হান্নানের মতন সিভিল সোসাইটির 1-2 জন ছিলেন, এখন সেই শাহ আব্দুল হান্নানটাও জামাতের নেই। সো জামাতের যে প্রবলেমটা, সে কোনো কোয়ালিশন করতে পারছে না, সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না, এই জন্য সে নিজেকে সবখান থেকে এলিয়েনেটেড ফিল করছে। এটা যতটা না ফিল, আমি বলবো তার চেয়ে বেশি এটা হচ্ছে তার নিজস্ব মিকিং, সে নিজেই এটা করেছে। ওকে, আমি একটু প্রশ্নটা করে রাখি। আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন, কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি। কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি, তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন, এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময়, ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামায়াতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে, একসঙ্গে পথে হেঁটেছে, এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে, যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে, সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে। এটা তারা গর্ব নিয়ে বলে। তার মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো গিয়েছে, আজকে আওয়ামী লীগের সঙ্গে, কালকে বিএনপির সঙ্গে, পরশু এনসিপির সঙ্গে, তরশু হেফাজতের সঙ্গে, চতুর্থ দিন চরমনার সঙ্গে, যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই, তারপরেও তারা যাইতে চায়। সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি। আপনি নিশ্চয়ই বলবেন, আমরা একটু ব্যারিস্টার ফারহানার কাছ থেকে, জি আপনি কি কিছু বলতে চাচ্ছেন? নিশ্চয় বলেন। আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের মাধ্যমে এর উত্তর দিব? জি বলেন। আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি? আমি আপনার কথা বুঝতে পারি না, আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন? আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো, এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি।
আই এম সরি, আমি মারা খাওয়া বলেছি, আমার মনে হয় না যেটা আমি জানি না, আমি এটা মারা আমি এটা খাওয়া মানে জানি না, আমি এটা মানে জানি না, আপনি যেটা মানে যেটা বোঝা আপনি যায়। যদি আপনি যদি সবার কাছে বিটেন আপ হন, মানে আপনি যদি সবার কাছে মার খান, মার হেরে খান, যান, মার খান। হ্যাঁ, তো মারা খাওয়া, তো হ্যাঁ, এটা মানে মারা খাওয়া, এটা কেন ওকে, আমি জানি না, ঠিক আছে। আমার মনে হয় যে আপনাকে আসলে আপনার দর্শকরা বা ওরা নিশ্চয়ই আপনাকে বুঝতে পারছেন আপনি কি বলছেন, আমি বুঝি আর না